আজকের ক্লাসে আজ আমরা বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনগুলোকে ক্যালকুলেট করব। তো আগের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে এনট্রপির কনসেপ্ট, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ এনট্রপি, এনট্রপিটা কনসেপ্টটা এক্স্যাক্ট কি ছিল, সেকেন্ড লয়ের অস্তিত্বের ফলে আমরা এনট্রপিকে পেয়েছি এবং বিভিন্ন প্রক্রিয়াতে সিস্টেমের এনট্রপি কখন বৃদ্ধি কখন হ্রাস পায় এবং সিস্টেমের পাশাপাশি সারাউন্ডিংসেরও একটা এনট্রপির হ্রাস বৃদ্ধি হতে পারে হিট এক্সচেঞ্জের ফলে, সেটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা এক্স্যাক্ট যে কোনো সিস্টেমের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনগুলোকে মেজার করব। তো এনট্রপি পরিবর্তন মেজার করতে গেলে আমাকে যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে এনট্রপি কেবলমাত্র সিস্টেমকে দিয়ে ভাবলে চলবে না। এনট্রপি সিস্টেমেরও যেমন পরিবর্তন হয়, সারাউন্ডিংসেরও তেমন পরিবর্তন হয়। তাহলে এনট্রপি পরিবর্তন ক্যালকুলেট করার জন্য আমাকে সিস্টেম সারাউন্ডিংস দুজনের এনট্রপি পরিবর্তনই ক্যালকুলেট করতে হবে। এবার দুজনের এনট্রপি পরিবর্তন ক্যালকুলেট করতে গেলে তাহলে আমাদের বেসিক যে কনসেপ্ট দুজনের এনট্রপি পরিবর্তনের ক্ষেত্রে সেটা আমাদের ফার্স্ট ক্লিয়ার হতে হবে। কি কনসেপ্ট? আমরা আগের ক্লাসেই দেখেছিলাম যে এনট্রপির পরিবর্তন ডেল এস, এটাকে সমান আমি দেখতে পারি কি কিউ রিভার্সিবল বাই টি। দ্যাট মিনস ডেল এসটা হতে পারে সিস্টেম, হতে পারে সারাউন্ডিংস, কিন্তু সামান্য কিছু তফাৎ বর্তমানে দুটোর ভিতরে। তো আমাদের প্রথমে সেটাকে ক্লিয়ার হতে হবে যে সিস্টেমের এনট্রপি ক্যালকুলেট আমরা এক্স্যাক্ট কিভাবে করব, সারাউন্ডিংসের এনট্রপি ক্যালকুলেট আমরা এক্স্যাক্ট কিভাবে করব। তো এক্ষেত্রে আমার এই ইকুয়েশন আমাদেরকে অনেকটা হেল্প করবে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে। দেখো এই পার্টিকুলার রিঅ্যাকশনে ডেল এস সমান কিউ রিভার্সিবল বাই টি, সেটাকে আমরা ইউজ করেছি। তো হোয়াট ইজ দ্য রিভার্সিবল? এই রিভার্সিবলটাকে আমার লেখার প্রয়োজনটা ঠিক কোথায়? আমি কিউ বাই টি লিখতে পারতাম। তাহলে বলতে কি বোঝাতো? যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় যে পরিমাণ হিটকে এক্সচেঞ্জ ঘটিয়েছে ডিভাইডেড বাই টেম্পারেচার, দিস ইজ দ্য এনট্রপির পরিমাপ। কিন্তু হঠাৎ করে আমি কিউ রিভার্সিবল বাই টি কে লিখতে গেলাম কেন? এটা আমার ফার্স্ট প্রশ্ন। আমার প্রথম যে জায়গাতে কনফিউশন তৈরি হতে পারে সেই প্রথম জায়গাটাকে আমাকে ক্লিয়ার হতে হবে। তাহলে কিউ রিভার্সিবল বাই টি লেখার প্রয়োজনটা কোথায়? এই জায়গা থেকে আমি এটাকে ক্লিয়ার হতে পারি যে সিস্টেমের এনট্রপি পরিবর্তন ক্যালকুলেট করার জন্য যেহেতু এনট্রপি একটা থার্মোডাইনামিক ফাংশন এবং আর পাঁচটা থার্মোডাইনামিক ফাংশনের মতো এটাও একটা স্টেট ফাংশন, তার ফলে দেখো যদি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম একটা স্টেট থেকে একটা নির্দিষ্ট স্টেটে রান করে, তাহলে স্টেট দুটো যদি তার সেম থাকে তাহলে তার এনট্রপি পরিবর্তনের মানটাও সেমই থাকবে এবং তার এক্স্যাক্ট এনট্রপি পরিবর্তন, যেটাকে আমরা ডেল এস দিয়ে ইন্ডিকেট করেছি, সিস্টেমের ক্ষেত্রে এই এনট্রপি পরিবর্তন ক্যালকুলেট করার যে নিয়ম সেটা হচ্ছে কি না, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন রিচ করলো, সিস্টেমটা কিভাবে ওই স্টেটে রিচ করলো সেটা আমার কাছে ইমমেটেরিয়াল। আমরা এনট্রপি পরিবর্তন গণনা করার ক্ষেত্রে দেখা গেছে যে সিস্টেমের এই দুটো স্টেট, ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট, যদি সিস্টেম ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে রিভার্সিবল পদ্ধতির দ্বারা সে স্টেটটাকে চেঞ্জ করত, তখন এক্স্যাক্ট কি পরিমাণ হিটের এক্সচেঞ্জ হতো ওই পার্টিকুলার সিস্টেমে ডিভাইডেড বাই টেম্পারেচার। যদি আমরা ওই পার্টিকুলার টেম্পারেচার দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা যে কোনো সিস্টেমের এক্স্যাক্ট এনট্রপি পরিবর্তনের মানটা গণনা করতে পারি। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি তোমাদের যে সিস্টেমের এনট্রপি পরিবর্তন গণনা করার ক্ষেত্রে সিস্টেম অ্যাকচুয়ালি কতটা পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটিয়েছে এটা ইজ নট দ্য ফ্যাক্ট। আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিস্টেমকে যদি আমরা ওই পার্টিকুলার স্টেট চেঞ্জের জন্য রিভার্সিবল পদ্ধতিতে নিয়ে যেতাম তাহলে কতটা হিটকে সে এক্সচেঞ্জ করাতো ডিভাইডেড বাই টেম্পারেচার। ওই পরিমাণ হিটটাই আমার কাছে ইম্পর্টেন্ট। যদি সিস্টেমকে রিভার্সিবলে নিয়ে যাই তাহলে কতটা হিটকে এক্সচেঞ্জ করাবে, অ্যাকচুয়াল সে কি পদ্ধতিতে যাচ্ছে এবং কতটা হিট সে এক্সচেঞ্জ করছে, সিস্টেমের এনট্রপি ক্যালকুলেশনের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। ক্লিয়ার? তো সিস্টেমের এনট্রপি ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে এটাই, আমরা যে কোনো সিস্টেমের এনট্রপি যখন ক্যালকুলেট করব তখন আমরা সিস্টেমকে রিভার্সিবল ওয়েতে নিয়ে যাব। আমরা সে কোন
পদ্ধতিতে যাচ্ছে সেটা আমার জানার প্রয়োজন নেই, রিভার্সেবল পদ্ধতিতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ হিটটুকু এক্সচেঞ্জ ঘটবে ডিভাইডেড বাই টেম্পারেচার দিয়ে ভাগ করলে সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করতে পারবো আমরা। সেই কারণেই এই কিউ এর সাথে রিভার্সেবল কথাটা জুড়ে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস কিউ রিভার্সেবল, তার সিগনিফিকেন্স হচ্ছে এটা। এবার অ্যাট দ্য সেম টাইম যখন আমি সারাউন্ডিংস এর এন্ট্রপিকে ক্যালকুলেট করব, সারাউন্ডিংস এর এন্ট্রপি ক্যালকুলেশনের ক্ষেত্রে তার যে নিয়ম সেটা হচ্ছে কি না, সারাউন্ডিংস অ্যাকচুয়ালি যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটিয়েছে ডিভাইডেড বাই টেম্পারেচার, তাকে যদি আমি সারাউন্ডিংস এর টেম্পারেচার দিয়ে ভাগ করে দিই তাহলে সারাউন্ডিংস এর অ্যাকচুয়াল এন্ট্রপির পরিবর্তনের মানটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তার মানে দুটোর মধ্যে ক্লোজ একটা কনসেপ্টের ডিফারেন্স রয়েছে। সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করার ক্ষেত্রে অ্যাকচুয়াল হিটটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, সিস্টেম রিভার্সেবলে গেলে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটতো ডিভাইডেড বাই টেম্পারেচার সিস্টেমের এন্ট্রপি মেজারমেন্টের ক্ষেত্রে মেন প্রিন্সিপাল। সারাউন্ডিংস এর এন্ট্রপি মেজারমেন্টের ক্ষেত্রে যেটা মেন প্রিন্সিপাল সেটা হচ্ছে সারাউন্ডিংস অ্যাকচুয়ালি কতটা পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটিয়েছে ডিভাইডেড বাই টেম্পারেচার। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আমরা স্পেসিফিক কিছু সিস্টেমকে ধরে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে শুরুতেই দেখে নিই যে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে যদি কোনো আদর্শ গ্যাসকে আমরা তার স্টেটটাকে চেঞ্জ করি, দ্যাট ইজ এন্ট্রপি চেঞ্জ, দ্যাট ইজ entropy change in isothermal reversible process of an ideal gas একটা আদর্শ গ্যাসের আইসোথার্মাল রিভার্সিবল পদ্ধতিতে যদি কোনো একটা আদর্শ গ্যাসকে তার স্টেটকে আমরা চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে তার এন্ট্রপির পরিবর্তনের মান কি হবে। তো ধরো আমরা ধরে নিয়েছি এরকম একটা সিস্টেম রয়েছে, একটা আদর্শ গ্যাসকে আমরা একটা মুভেবল পিস্টন দিয়ে আটকে রেখেছি এরকম একটা গ্যাস জারের মধ্যে। তো এর ইনিশিয়াল স্টেট হচ্ছে P1 V1 T। একে আমরা এক্স্যাক্টলি নিয়ে যাচ্ছি কোথায়, ফাইনাল স্টেটে। দ্যাট মিনস P2 V2 T। এই স্টেটটাকে চেঞ্জ করে স্টেট 1 থেকে স্টেট 2 তে নিয়ে গেলাম আইসোথার্মালি এন্ড রিভার্সিবলি। তো আমরা এবার ক্যালকুলেট করতে চাইছি সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন, দ্যাট ইজ ডেল এস সিস্টেম। ডেল এস সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রসেসটা কিভাবে ঘটছে, দ্যাট ইজ দ্য পাথওয়েটা কি, দ্যাট ইজ ইমেটেরিয়াল। বেসিক্যালি দিস ইজ দ্যান আইসোথার্মাল প্রসেস। সেটা রিভার্সেবল না ইরিভার্সেবল আমি যেটা বললাম আগে, সিস্টেম এন্ট্রপি ক্যালকুলেট করার ক্ষেত্রে এটা প্রয়োজনই নেই। আমি শুধু দেখবো সিস্টেমটাকে এই স্টেট থেকে এই স্টেটে যদি আমি রিভার্সেবলে নিয়ে যাই তাহলে এক্স্যাক্ট কতটা পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে। তাহলে দেখো সিস্টেম যখন এই স্টেট থেকে এই স্টেটে গেল তাহলে কতটা হিটের এক্সচেঞ্জ ঘটলো। এই যদি রিভার্সেবলে যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা যদি কিউ রিভার্সেবল হয় ডিভাইডেড বাই টি টেম্পারেচার। এবার হোয়াট ইজ কিউ রিভার্সেবল, দেখো এখানে এক্স্যাক্টলি আমরা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারি। আমরা কি জানি, ডিউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে যদি সিস্টেম রিভার্সেবল পদ্ধতিতে এই স্টেট থেকে এই স্টেটে যেত তাহলে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটতো এক্স্যাক্টলি সেটাই ঘটছে, মানে এখানে প্রসেসটা রিভার্সেবলই যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তাহলে সেই পরিমাণ হিটকে যদি কিউ রিভার্সেবল আমি বলতাম, that is du reversible সমান q reversible plus w। এই পার্টিকুলার ইকুয়েশনটাকে আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সের ইকুয়েশন হিসেবে ব্যবহার করতে পারি। এবং এখানে দেখো ডিউটা কি, ডিউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন। যেহেতু এখানে গ্যাস হিসাবে আমরা একটা আদর্শ গ্যাসকে নিয়েছি, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখি, ডিউ ইজ ইকুয়াল টু এনি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডিউ এর ভ্যালুটা হয় 0।
তাহলে ডিউ যদি 0 হয়ে যায় তাহলে এই অবস্থায় কিউ রিভার্সেবল প্লাস ডব্লিউ, দ্যাট মিনস কিউ রিভার্সেবল সমান মাইনাস ডব্লিউ, ডব্লিউ রিভার্সেবল, কিউ রিভার্সেবল মাইনাস ডব্লিউ রিভার্সেবল। তাহলে ডব্লিউ রিভার্সেবল এর মান আমরা তো জেনেছি আগে যে কি এই অবস্থায় কিউ রিভার্সেবলটা মাইনাস ডব্লিউ রিভার্সেবলের সাথে সমান। তাহলে হোয়াট ইজ দ্য ডব্লিউ রিভার্সেবল? ডব্লিউ রিভার্সেবল সমান আমরা কি দেখেছি না রিভার্সেবল পদ্ধতিতে ওয়ার্ক ডানের ইকুয়েশন ডব্লিউ রিভার্সেবল সমান মাইনাস এন আর টি ln v2 বাই v1, বা আমরা দেখেছিলাম মাইনাস এন আর টি ln p1 বাই p2। তো ডব্লিউ রিভার্সেবল এর মানটা আমার কাছে জানা আছে, আমি যদি কিউ রিভার্সেবল এর জায়গায় সেটা বসিয়ে দিই তাহলে সেটা যদি ডব্লিউ রিভার্সেবল এর জায়গায় বসিয়ে দিই তাহলে দেখো সাইনটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেল। তাহলে ডেল এর সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করার ক্ষেত্রে সেটা যদি কিউ রিভার্সেবল বাই টি হয় তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি যে ডেল এর সিস্টেম সমান আমি লিখতে পারি যে ডেল এর সিস্টেম সমান হচ্ছে এই ভ্যালুটাকে বসাও, এই ভ্যালুটাকে এনে এর জায়গায় বসাও, দ্যাট ইজ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এন আর টি ln v2 বাই v1 অর এন আর টি ln p1 বাই p2। তাহলে ডেল এর সিস্টেম সমান যদি কিউ রিভার্সেবল বাই টি হয় তাহলে আমি এখান থেকে করতে পারি এন আর টি v2 by v1 divided by temperature, that means nr ln v2 by v1, that is del s system। তাহলে এরকম একটা সমীকরণ পেতে পারি যে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচন সেটা যাই হোক না কেন সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনের মানটা কত হতে পারে। তাহলে ডেল এর সিস্টেম সমান এনআর ln v2 বাই v1 যদি আমরা ওই ইকুয়েশনটাকে এখানে কাজে লাগাই, যদি আমি এটাকে বসাই যদি p1 এবং p2 টার্মে এটা দেওয়া থাকে তাহলে আমি এখানে লিখতে পারি ডেল এর সিস্টেম সমান হচ্ছে এনআর ln p1 বাই p2। তাহলে এটাও দেখো সেকেন্ড এন্ট্রপি পরিবর্তনের আরো একটা ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি যে কোনো আদর্শ গ্যাস তার যদি সমষ্ণ এবং পরাবর্ত সম্প্রসারণ ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনের মান এটা হবে। এইবার দেখো সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনের মান ঠিক এটা হলো। এবার সারাউন্ডিংস এর যদি এন্ট্রপির মান ক্যালকুলেট করতে যাই আমরা তাহলে এক্ষেত্রে প্রসেসটা যেহেতু নিজে রিভার্সেবলই ঘটছে তাহলে সারাউন্ডিংস এর এন্ট্রপি ক্যালকুলেট করতে গিয়ে কি দেখতে হবে সারাউন্ডিংস নিজে কতটা হিট এক্সচেঞ্জ করছে, এক্স্যাক্ট কতটা হিটের এক্সচেঞ্জ করছে। তাহলে সারাউন্ডিংস তো এখানে যদি সিস্টেম কিউ পরিমাণ হিটকে নিয়ে নেয় তাহলে সারাউন্ডিংস কিউ পরিমাণ হিটকে ছেড়ে দিয়েছে। তার মানে যদি আমি দেখি যে সিস্টেমের ক্ষেত্রে তাহলে ডেল এস সারাউন্ডিংস সমান যদি সিস্টেম কিউ পরিমাণ হিটকে নেয় তাহলে সারাউন্ডিংস মাইনাস কিউ রিভার্সেবল পরিমাণ হিটকে ছাড়বে ডিভাইডেড বাই টেম্পারেচার। কিউ রিভার্সেবল মানটা সেম হয়ে যাবে তাহলে এনআর ln v2 বাই v1। তাহলে এই ক্ষেত্রে দেখো সারাউন্ডিংস এর এন্ট্রপি পরিবর্তনটাকে যখন আমি দেখতে যাব তখন আমি কি লিখতে পারি মাইনাস এনআর ln v2 বাই v1। তার মানে জাস্ট সারাউন্ডিংস এর এন্ট্রপি পরিবর্তনের মানটা ওর সাইনটা শুধু চেঞ্জ হবে, নিউমেরিক্যাল ভ্যালু যা আছে সবটা সেম থাকবে। এটা গেল আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণে তার এন্ট্রপি পরিবর্তনের মান। যদি আমি ঠিক এইটাই এন্ট্রপি চেঞ্জ ইন আইসোথার্মাল রিভার্সেবল না করে ইরিভার্সেবল করি, ইরিভার্সেবল আইসোথার্মাল ইরিভার্সেবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস, তাহলে সেক্ষেত্রে কি হবে একটা আদর্শ গ্যাসের সমষ্ণ অপরাবর্ত সম্প্রসারণে তার এন্ট্রপি পরিবর্তনের মানটাকে দেখতে চাইছে। ঠিক ধরো ব্যাপারটা ঠিক এরকম আগের মতোই, আদর্শ গ্যাসকে আমি P1 V1 T তে নিয়েছি, এখান থেকে
P2 V2 T তে এসেছে। যেহেতু প্রসেস আইসোথার্মাল, এক্স্যাক্ট এসেছে ইরিভার্সিবল পদ্ধতিতে, অ্যাকচুয়াল পরিবর্তনটা ঘটেছে ইরিভার্সিবলি, কিন্তু সিস্টেমের এনট্রপি ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ডেলেস সিস্টেম। ডেলেস সিস্টেম বলছে সে কোন পদ্ধতিতে যাচ্ছে সেটা আমার দেখার প্রয়োজন নেই। সিস্টেমের এই দুটো স্টেটকে যদি আমি রিভার্সিবলে চেঞ্জ করতাম তাহলে সে কতটা হিটকে এক্সচেঞ্জ করাতো। তার মানে এই ক্ষেত্রেও সিস্টেমের এনট্রপি ক্যালকুলেট করার জন্য আমার কি প্রয়োজন? কিউ রিভার্সিবল দরকার। অর্থাৎ রিভার্সিবল পদ্ধতিতে যদি সিস্টেমটা যেত তাহলে কতটা হিটের এক্সচেঞ্জ করাতো ডিভাইডেড বাই টেম্পারেচার। যদি সেটা হয় তাহলে ডেলের সিস্টেম সমান যদি কিউ রিভার্সিবল বাই টি হয় তাহলে এক্ষেত্রে সিস্টেমের এনট্রপির পরিবর্তন রিভার্সিবল পদ্ধতিতে এনট্রপি পরিবর্তনের সূত্র সেমই হবে। তাহলে এই ক্ষেত্রে তার ওয়ার্কিং ইকুয়েশন কি দাঁড়াবে? ডেলের সিস্টেম সমান ডেলের সিস্টেম দ্যাট মিন্স এনআর ln v2 বাই v1, অথবা ডেলের সিস্টেম সমান আমি লিখতে পারি nr ln p1 বাই p2। তাহলে সিস্টেমের এনট্রপি পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেহেতু এনট্রপি ইজ স্টেট ফাংশন, তাহলে আমি এনট্রপি তো স্টেট ফাংশন বলতে পারতাম না, কারণ এনট্রপি শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ডেন্ট থাকতো না, তখন মাঝের পাথওয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত। কিন্তু যেহেতু এনট্রপি স্টেট ফাংশন, তাহলে যদি স্টেট দুটো সেম থাকে তাহলে সিস্টেমের এনট্রপি পরিবর্তনের ভ্যালুটা সেমই হবে। এবার প্রশ্নটা যেখানে দাঁড়ালো সেটা হচ্ছে সারাউন্ডিংস এর ক্ষেত্রে, তাহলে ডেল এস সারাউন্ডিংস। আমি যদি এই অবস্থায় সারাউন্ডিংস এর এনট্রপি পরিবর্তনকে ক্যালকুলেট করতে চাই তাহলে সারাউন্ডিংস এর এনট্রপি পরিবর্তন আমি কি বলেছিলাম? সিস্টেম এক্স্যাক্ট কি পরিমাণ হিটের এক্সচেঞ্জ করলো সেটা তার এনট্রপি মেজারমেন্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ছে না, সিস্টেম রিভার্সিবলে গেলে কতটা এক্সচেঞ্জ করতো সেটার প্রয়োজন পড়ছে। কিন্তু সারাউন্ডিংস এর ক্ষেত্রে তার এনট্রপি মেজার করার ক্ষেত্রে সারাউন্ডিংস এক্স্যাক্টলি কি পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটিয়েছে সেটাই সারাউন্ডিংস এর এনট্রপি পরিবর্তনের জন্য প্রয়োজন। তাহলে সারাউন্ডিংস এক্স্যাক্টলি কতটা পরিমাণ হিটকে সে এক্সচেঞ্জ করেছে, এক্ষেত্রে রিভার্সিবল ইজ নট দ্য ফ্যাক্টর। এক্ষেত্রে সারাউন্ডিং ডেলের সারাউন্ডিং দ্যাট মিন্স কিউ এক্স্যাক্ট ডিভাইডেড বাই টি। এবার যেহেতু প্রসেসটা ইরিভার্সিবলে গেছে তাহলে সারাউন্ডিংস কতটা হিট ছেড়েছে, যদি ইরিভার্সিবলে যাওয়ার জন্য সে কিউ ইরিভার্সিবল বাই টি, অ্যাকচুয়ালি সে যে পরিমাণ হিটকে এক্সচেঞ্জ করেছে সেটা কি? সেটা হচ্ছে কিউ ইরিভার্সিবল। তাহলে সিস্টেম যদি কিউ ইরিভার্সিবল বাই টি কে ইরিভার্সিবল পরিমাণ হিটকে নিয়ে নেয় তাহলে সারাউন্ডিংস কিউ হিট ইরিভার্সিবল পরিমাণ হিটকে সে কি করলো? লস করলো। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন যে এনি ইরিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে সিস্টেম এক্স্যাক্ট হিট নিচ্ছে কিউ ইরিভার্সিবল পরিমাণ, কিন্তু এনট্রপি পরিবর্তনের জন্য আমরা ইউজ করছি কিউ রিভার্সিবল পরিমাণ। সারাউন্ডিংস এর এনট্রপি পরিবর্তন ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা ইউজ করছি এক্স্যাক্ট কিউ ইরিভার্সিবল পরিমাণ। দ্যাট মিন্স ডেল এস সারাউন্ডিংস সমান হচ্ছে কিউ ইরিভার্সিবল বাই টি। এবার ও যদি হিট নেয় তাহলে একে হিট ছাড়তে হবে, তাহলে ওটা যদি আমি পজিটিভ বলি দ্যাট ইজ কিউ ইরিভার্সিবল নেগেটিভ। তাহলে ওভারঅল ভ্যালুটা কি হবে? আমি যদি যোগ করি দ্যাট ইজ সিস্টেম প্লাস সারাউন্ডিং, দ্যাট ইজ ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং সমান কি হবে? ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস। এক্ষেত্রে আমরা কি দেখবো? দেখো সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর টোটাল এনট্রপিটা, টোটাল এনট্রপি পরিবর্তনের মান কিউ রিভার্সিবল, দ্যাট সিস্টেমটা হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি মাইনাস সারাউন্ডিংস এক্স্যাক্টলি হচ্ছে কিউ ইরিভার্সিবল বাই টি, যোগফল। যেহেতু কিউ রিভার্সিবল, ওখানে কি হয়েছিল? রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়েছিল? এটাও কিউ ইরিভার্সিবল বাই টি, এটাও কিউ রিভার্সিবল বাই টি, দুটো কেটে গিয়ে জিরো হয়ে গেছিল। কিন্তু এনি ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যেহেতু কিউ রিভার্সিবল বাই টি, আমরা জানি হিট কিউ ইজ এ পাথ ফাংশন, কিউ এর মানটা ডিপেন্ড করে সে কোন পদ্ধতিতে কোন পাথের থ্রু দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রিভার্সিবল পদ্ধতিতে
তৈরি হওয়া হিটটা অনেক বেশি হবে ইরিভার্সেবল পদ্ধতির তুলনায়। তাহলে যেহেতু কিউ রিভার্সেবল ইজ গ্রেটার দেন কিউ ইরিভার্সেবল, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি দ্যাট ইজ কিউ রিভার্সেবল ইজ গ্রেটার দেন কিউ ইরিভার্সেবল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি ডেল এস টোটাল, এটা যদি এর থেকে বেশি হয় দ্যাট ইজ অলওয়েজ জিরো। দিস টোটাল ইজ অলওয়েজ পজিটিভ। টোটাল সমান আমি কি লিখতে পারি পজিটিভ, টোটাল ভ্যালুটা অলওয়েজ পজিটিভ। এটা দেখানোর আমার উদ্দেশ্য এটাই যে যে কোনো ইরিভার্সিবল প্রসেস যেটা প্রকৃতিতে স্পন্টেনিয়াসলি ঘটছে, সেই স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে অলওয়েজ টোটাল এন্ট্রপি পরিবর্তনের মানটা হবে পজিটিভ। এনি ইরিভার্সিবল প্রসেস, কোনো প্রসেস যেটাকে আমরা সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনটাকে নেগেটিভ দেখি, সারাউন্ডিংসের এন্ট্রপি পরিবর্তনে টোটাল ভ্যালুটাকে অলওয়েজ পজিটিভ হবে। অর্থাৎ এনি স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এদের মানগুলো ঠিক পজিটিভ হতে হবে। ওকে, তো এটা গেল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনের যে ইকুয়েশনগুলো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ পরাবর্ত এবং অপরাবর্ত এই দুটো পদ্ধতিতে আমরা যদি এন্ট্রপিকে ক্যালকুলেট করি তাহলে এক্সাক্ট কি পাবো। সেকেন্ড, দ্বিতীয় যে প্রসেস, দিস ইজ কল্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা আগেই দেখলাম যে কোনো ইরিভার্সিবল পদ্ধতিতে সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর টোটাল এন্ট্রপি পরিবর্তনের মানটা অলওয়েজ পজিটিভ হবে। তো এনি অ্যাডিয়াবেটিক প্রসেস সেটাকে আমরা দুটো ভাবে ঘটাতে পারি। দ্যাট ইজ অ্যাডিয়াবেটিক রিভার্সিবল and adiabatic irreversible। এবার দেখো আমরা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এবং ইরিভার্সিবল পদ্ধতিতে সিস্টেমের এন্ট্রপি সিস্টেম সারাউন্ডিংস এন্ট্রপি পরিবর্তনটাকে দেখতে চাই। যেহেতু প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক, প্রসেসটা যেহেতু অ্যাডিয়াবেটিক, সারাউন্ডিংস এনি অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা কি দেখি সারাউন্ডিংস কোনো রকম কোনো হিট এক্সচেঞ্জ করে না সিস্টেমের সাথে। তাহলে এক্স্যাক্ট সারাউন্ডিংস এর কোনো হিটের যদি এক্সচেঞ্জ না হয় তাহলে আমি ইন জেনারেলি বলতে পারি এনি অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে ডেল এস সারাউন্ডিং সমান 0, সেটা রিভার্সিবল হোক অর ইরিভার্সিবল হোক। অর্থাৎ এনি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডেল এস সারাউন্ডিংস এর মান অলওয়েজ 0, সেটা রিভার্সিবলই হোক আর ইরিভার্সিবলই হোক। এবার সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন আমরা রিভার্সিবল এবং ইরিভার্সিবল দুটো পদ্ধতিতে দেখতে চেষ্টা করব। দেখো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন, দ্যাট ইজ ডেল এস সিস্টেম। ডেল এস সিস্টেম ফর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এক্স্যাক্ট কি হবে ডেল এস সিস্টেম এক্স্যাক্টলি কি করছে, কোন হিটের এক্সচেঞ্জ এখানে যেহেতু সিস্টেমের সাথে ঘটছে না, তাহলে এই অবস্থায় আমি লিখতে পারি কি কিউ রিভার্সিবল বাই টি ডেল এস সিস্টেম। যেহেতু রিভার্সিবল পদ্ধতিতে যদি আমি কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসকে ঘটাই সেখানে কোনো হিটের এক্সচেঞ্জ ঘটবে না, দ্যাট মিনস দ্যাট ইজ কিউ রিভার্সিবল ইজ 0। That means del S system তাহলে Q reversible সমান যদি 0 হয় তাহলে del S system সমান 0, তাহলে del S system always 0। তাহলে for any adiabatic process del S system ও 0, del S surroundings ও 0, টোটাল মানটা del S total তাহলে 0, del S total সমান 0। তাহলে আমাকে জানে যে কোনো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল পদ্ধতি, সেটা যে কোনো অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসই হোক না কেন, সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস এর টোটাল এন্ট্রপি পরিবর্তনের মানটা অলওয়েজ 0। সেই কারণে আমরা বলতে পারি যে দিস
ইজ অ্যান আইসোএন্ট্রপিক প্রসেস, মানে অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল প্রসেসকে সেই কারণে আইসোএন্ট্রপিক প্রসেস বলা হয়, কারণ এই পদ্ধতিতে এন্ট্রপিটাই ফিক্স থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন ঘটছে না। ওকে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে প্রশ্ন আছে যে কোন প্রক্রিয়াকে আইসোএন্ট্রপিক প্রসেস বলা হয়, বা অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল প্রসেসকে আইসোএন্ট্রপিক বলা হয় কেন। ঠিক, যদি আমরা অ্যাডিয়াব্যাটিক ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে দেখতে চাই, দেখো আগের এক্সপ্লানেশনে আমরা যেটা বললাম যে এনি ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হবে, এনি ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি পরিবর্তনের মানটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখানেও তো ইরিভার্সিবল প্রসেস, সেটা আইসোথার্মাল না হয়ে অ্যাডিয়াব্যাটিক হয়েছে, তাহলে এক্ষেত্রে ওই একই নীতি প্রযোজ্য। এনি ইরিভার্সিবল প্রসেস, দ্যাট মিনস ডেল এস টোটালটা জিরো, এই ডেল এস টোটালটা এক্ষেত্রে পজিটিভ, দ্যাট ইজ ডেল এস টোটাল সমান কি দেখেছিলাম, ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিং, এই দুটো যোগফল, দ্যাট ইজ এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, দ্যাট মিনস, এবং আরো একটা রেস্ট্রিকশন অলওয়েজ প্রথমেই চেপে আছে যে সারাউন্ডিংস এর মানটা অলওয়েজ জিরো। তাহলে দেখো এই ভ্যালুটাকে, এদের টোটাল ভ্যালুটাকে পজিটিভ হতে হলে, যেহেতু সারা টোটাল ভ্যালুটা পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ হতে হলে কি করতে হবে, সিস্টেমটাকে অলওয়েজ পজিটিভ হতে হবে, না হলে এই ভ্যালু দুটো যোগফল কখনো পজিটিভ হতে পারে না। সেই কারণে অ্যাডিয়াব্যাটিক ইরিভার্সিবল পদ্ধতিতে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনের ভ্যালুটা হবে পজিটিভ। ওকে, তো এইটা গেল অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল বা ইরিভার্সিবল পদ্ধতিতে এন্ট্রপি ক্যালকুলেশন। তো এগুলোকে আমাকে মাথায় রাখতে হবে যে অ্যাডিয়াব্যাটিক রিভার্সিবল পদ্ধতিতে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন জিরো, কিন্তু ইরিভার্সিবল পদ্ধতিতে সেটার মান পজিটিভ। কেন পজিটিভ তার ব্যাখ্যা হচ্ছে এটা। তো এবার চলে এসো নেক্সট টাইপস অফ প্রসেস, অর্থাৎ আমরা যদি এর পরের প্রসেসের কথা ভাবি, যে এনি ফেজ চেঞ্জ, এনি ফিজিক্যাল প্রসেস ফর ফেজ চেঞ্জের ক্ষেত্রে, তাহলে দশা পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। যদি এনি ফেজ চেঞ্জ, অর্থাৎ এখান থেকে দেখো জল ছিল জলীয় বাষ্পে রূপান্তরিত হচ্ছে। আমরা জানি জল জলীয় বাষ্পে রূপান্তরের জন্য কি দরকার, জলের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড গেলে জল জলীয় বাষ্পে রূপান্তরিত হয় না। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরও কিছুটা পরিমাণ হিটের প্রয়োজন হয় ওই জলের জলীয় বাষ্পে রূপান্তরের হওয়ার জন্য। দ্যাট মিনস এই পরিমাণ তাপকে আমরা কি বলি, এই পরিমাণ তাপকেই আমরা বলি তার লীন তাপ বা লেটেন্ট হিট। তাহলে দেখো যে কোনো ফেজ চেঞ্জের ক্ষেত্রে তার যে লেটেন্ট হিট বা লীন তাপটা, আমরা যদি এই প্রসেসটাকে একটা থার্মোডাইনামিক প্রসেস হিসেবে কনসিডার করি, তাহলে যে কোনো দশা পরিবর্তনের ক্ষেত্রে তার ওই পার্টিকুলার দশা পরিবর্তনের জন্য যে লীন তাপের প্রয়োজন হয়, সেই লীন তাপটা অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স আমি এই ফেজ চেঞ্জের সময় জানি টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে যায়, এবং যেহেতু ওই ফেজ চেঞ্জটা একটা কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটে, তাহলে আমি ভাবতে পারি দিস প্রসেস ইজ কনস্ট্যান্ট প্রেসারে ঘটে চলা একটা প্রসেস, এবং টেম্পারেচারও ফিক্সড। এবং এই পার্টিকুলার লেটেন্ট হিটটাকে যদি আমি এক্সপ্রেস করি ডেল এইচ দিয়ে, তাহলে যে কোনো দশা পরিবর্তনের ক্ষেত্রে ডেল এস এর সমান আমি লিখতে পারি ডেল এইচ বাই টি, যেখানে ডেল এইচ হচ্ছে ওই পার্টিকুলার দশা পরিবর্তনের জন্য যে লীন তাপ, সেই লীন তাপটা দিয়ে যদি লীন তাপটাকে যদি আমরা টেম্পারেচার দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা তার এন্ট্রপির মানটা ক্যালকুলেট করতে পারবো। ওকে।